বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে আর একটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে। তো প্রথমত আমরা আলোচনা করব যে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি কি। বায়ুমণ্ডলের যে উষ্ণতা এবং উচ্চতার তারতম্যে যে একটা ভাগ করা হয়েছে বায়ুমণ্ডলকে, সেটা হলো কি যে বায়ুমণ্ডলকে উচ্চতা এবং উষ্ণতার ভিত্তিতে ছয়টি স্তরে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়ত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয়ত মেসোস্ফিয়ার, চতুর্থ থার্মোস্ফিয়ার, পঞ্চম এক্সোস্ফিয়ার এবং ছয় সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারটা কি? ট্রপোস্ফিয়ারটা হলো যে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এখানে কি হয় যে এই 18 কিলোমিটার মধ্যে বিভিন্ন ধরনের ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ এগুলো থাকার কারণ এখানে দুর্যোগের সৃষ্টি হয়, তাই একে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়। এর মধ্যে উষ্ণতাটা কি হয় যে এই ট্রপোস্ফিয়ারে উষ্ণতা মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতাটা কমে যায়। এটা 12টা যত উপর থেকে হালকা হয়ে যায় তো উষ্ণতাটা কমে যায়, টেম্পারেচারটা। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতা কি করে কমে যায়। 1 কিলোমিটারে এখানে 1 কিলোমিটারে 6.5 সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায়। এটাকে বলা হয় উষ্ণতার স্বাভাবিক হ্রাস। এটাকে বলা হয় উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার। তাহলে এখানে এটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন কি যে ট্রপোস্ফিয়ারে 1 কিলোমিটারে উষ্ণতার যে মানটা, উষ্ণতা যে কমে যায় সে মানটা কত? সেটা হবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বা স্বাভাবিক হ্রাসের হার কাকে বলে বা কি, এরকম শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর হয়ে গেল যে 18 থেকে 50 কিলোমিটার 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের 18 থেকে 50 কিলোমিটার বিস্তৃত এই বিস্তৃত অঞ্চলটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার কি হয় যে উচ্চতা যখন বাড়তে থাকে তো উষ্ণতাও বাড়তে থাকে, কারণ এখানে O3 স্তর বা ওজোন স্তর, এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর পাওয়া যায়, যার কারণে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়। একে শান্ত মণ্ডলও বলা হয়। কেন? যে এখানে যে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা এখানে কিন্তু কিছু হয়, এখানে বায়ুটা শুষ্ক ও স্থিতিশীল অবস্থায় থাকার কারণে এখানে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা কিছুই হয় না। এই কারণে এখানে শান্ত অবস্থা বিরাজ করে। আর জেট বিমান যেগুলো আমরা দেখি, জেট বিমান, এই জেট বিমান এই মণ্ডল দিয়ে বা এই অঞ্চল দিয়ে যেতে সুবিধাজনক মনে করে এই ট্রপোস্ফিয়ার অপেক্ষা। তাহলে এখানে কি হলো যে স্ট্র্যাটোস্ফিয়ার 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বেড়ে যায়। মেন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে এখানে ওজোন স্তর লক্ষ্য করা যায়। একে শান্ত মণ্ডল বলা হয়, কারণ এখানে আবহাওয়া সবসময় শান্ত থাকে, তাই একে শান্ত মণ্ডল বলা হয়।
স্ট্র্যাটোপজ কি, যে 50 কিলোমিটার স্ট্র্যাটোপজ হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের একটু উপরে যেই অংশে কি হয় যে এখানে উষ্ণতা বাড়েও না কমেও না, অর্থাৎ ধ্রুবক অবস্থায় থাকে, একে বলা হয় স্ট্র্যাটোপজ। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের 50 থেকে বা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তর 50 থেকে 80 কিলোমিটার বিস্তৃত স্তরটিকে মেসোস্ফিয়ার বলা হয়, বা বায়ুমণ্ডলের মধ্যম স্তরটি যেটি 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেই স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। এখানেও সেম, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়। ঠিক সেমনি যে মেসোস্ফিয়ারের একটু উপরে কি হয় যে যেখানে উষ্ণতা একেবারেই কি থাকে, মানে সেখানে উষ্ণতা বাড়েও না কমেও না, নিউট্রালে থাকে, এরকম গুলো থাকে, এটাকে বলা হয় মেসোপজ। এটাকে কি বলা হয়? মেসোপজ। তারপরে চলে আসলো থার্মোস্ফিয়ার। বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের জন্যই তো আমি এটা কাদের জন্য করছি? তোমাদের জন্যই করছি অবশ্যই। তো লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের আবার যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের খুব তাড়াতাড়ি হবে মনে হচ্ছে, ফেব্রুয়ারিতে জানুয়ারিতে হতে পারে সম্ভাবনা। আমাদের সরকার তো বুঝতেই পারছো কখন কি করে, মাথায় ঠিক নাই ওর, কখন কি করে নিজেই যায় না। তাহলে মেসোস্ফিয়ার, এখানে কি হয় যে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের মধ্যম স্তরটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে কি হয় যে উল্কাটা আসে, সে উল্কা পুড়ে ছাই হয়ে যায়, এখানে উল্কা পুড়ে ছাই হয়ে যায়, এই স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। যেমন ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। কিসি কা নেই রেহতা হ্যায়। বাবুরা এই টাইমটা হচ্ছে পড়াশোনা, বুঝলে? এখন তো দেখতেছি আমি যে ক্লাস 5 থেকেই ছোট ছোট বাচ্চারা বলছে এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, এটা কে বলছে? এই দুটো আমারই গার্লফ্রেন্ড, দুটোই। তো আমাদের ভারতবর্ষে যে স্টুডেন্ট লাইফ, ছেলেদের স্টুডেন্ট লাইফটা হয়, বা যেই টাইমটা তোমাদের একটু ঘুরে বেড়ানোর, এনজয় করার, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, হ্যাঁ, আর এই ক্যারিয়ার, ছেলেদের ক্যারিয়ারের টাইমও সেই একটা টাইমে হয়, এই একই সময়ের মধ্যে এই জিনিসগুলো আসে, পড়াশোনা আসে, জব আসে, বাড়ির বোঝা আসে, মানে দায়িত্ব আসে। তো প্রেম ভালোবাসা দুদিনের জিনিস, ওগুলো করে লাভ নাই। পকেটে টাকা থাকলে ঠিকই পেয়ে যাবা, পকেটে যদি টাকা না থাকে, ক্যাটরিনা কাইফ যদি আসে সেও পালিয়ে যাবে। তো আমরা কি মেসোপজ পর্যন্ত, এখানে কি হয় মেসোস্ফিয়ার, এখানে কি হয় যে এখানে উল্কা পুরো ছাই হয়ে যায়, যেমন ঠিক বললাম ছেলেরা যখন মেয়েদের প্রেমে পড়ে তখনই তারা ছাই হয়ে যায়, ঠিক সেরকমই। এর টেম্পারেচারটা খুব হাই। তারপরে তোমাদের হয়ে গেল থার্মোস্ফিয়ার, বায়ুমণ্ডলের চতুর্থ স্তর বা 80 থেকে 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। যদি শর্টকাটে বলো, মেসোস্ফিয়ারের উপরের স্তরটি যেটি 80 থেকে 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার।
এই থার্মোস্ফিয়ারে কি হয় যে এখানে তোমার একে আয়নোস্ফিয়ারও বলা হয়। কারণ এখানে ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলি পাওয়া যায় এবং এগুলো তড়িৎগ্রস্ত হওয়ার কারণেই একে আয়নোস্ফিয়ার বলা হয়। ধনাত্মক, পজিটিভ এবং নেগেটিভ আয়ন এদের জন্য একে কি বলা হয়? আয়নোস্ফিয়ার। এখানে কি হয় যে বেতার তরঙ্গ প্রতিফলিত, এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই বেতার তরঙ্গ যখন আসে এখান থেকে প্রতিফলিত হয়ে কি হয় যে এরম করে গেল, এখান থেকে প্রতিফলিত হয়ে এই এরম করতে করতে বিভিন্ন অঞ্চলে, আমরা যেন টাওয়ার দেখি না, টাওয়ার থেকে কি হয়? রেডিয়েশন কি হয়? সেটা নেটওয়ার্ক ছেড়ে যায়। ঠিক তেমনি এই আয়নোস্ফিয়ারে কি হয় যে বেতার তরঙ্গটা যায়, যে সেখান থেকে কি হয়? ধাক্কা লেগে বা প্রতিফলন হয়ে পৃথিবীর দিকে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ফিরে আসে। এক একটা জায়গা বা এক একটা অঞ্চলকে কি করে? কানেক্ট করে বা এক একটা অঞ্চলকে এক একটা অঞ্চলের সাথে যোগাযোগ সম্পন্ন করে। তারপরে তোমাদের চলে আসলো এক্সোস্ফিয়ার। সেটা তোমার 600 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটাকে এবার এক্সোস্ফিয়ার। তারপরে তোমাদের চলে আসলো ম্যাগনেটোস্ফিয়ার। সেটা হচ্ছে 1500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয়। 10,000 না, আল্লাহর ইচ্ছা, মানে প্রভুর কি ইচ্ছা। এখান থেকে শুরু করে উপরে কত দূর পর্যন্ত গেছে সেটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারেনি। একটা অনুমানিক ধারণা হিসাবে এটার বলা হয় যে 1500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার। আসলে সেটা না, সেটা অনেক দূর পর্যন্ত গেছে। তাহলে তোমরা কোশ্চেন লেখো, সাথে সাথে তোমাদের ক্লাসের সাথে সাথে তোমাদের নোট লেখানো হবে। টিউশনে যেভাবে হয় ঠিক সেরকম করে, তাহলে তোমাদের কোথাও টিউশন পড়তে হবে না। এটা গ্যারান্টি দিয়ে বলছি যে যারা ভালোভাবে ক্লাসগুলো করে এবং নোটগুলো লেখে তাদের কোথাও যেতে লাগবে না। এই জিওগ্রাফি বাংলাতেই তোমাদের সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে। 1 মার্ক, 2 মার্ক, তারপরে তোমাদের হয়ে গেল 5 মার্ক, যত যা কিছু আছে, ম্যাপ পয়েন্টিং, তারপরে তোমার এমসিকিউ, এসিকিউ সবকিছু ক্লিয়ার করব আমি। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকে তোমাদের করাবো। উষ্ণতার তারতম্য অনুসারে, আরেকটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। এই রাসায়নিক গঠন অনুসারে কি? রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডল স্তরকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, আরেকটা হয়ে গেল হেটেরোস্ফিয়ার। এই দুটি ভাগে ভাগ করা হয়। হোমোস্ফিয়ার কি? হোমো অর্থাৎ সমান বা সমমণ্ডলও বলা হয়। যে এটা ধরো পৃথিবী, এটা কি? এটা পৃথিবী। এই পৃথিবী থেকে, অর্থাৎ এখান থেকে, এই পৃথিবী থেকে 88 কিলোমিটার পর্যন্ত, এই পৃথিবী থেকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে বলা হয় হোমোস্ফিয়ার। তাহলে পৃথিবী থেকে 88 কিলোমিটার বা ভূপৃষ্ঠ থেকে উপরে দিকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে বলা হয় হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কারণ এটি হোমো অর্থাৎ সমমণ্ডল, কারণ এখানে যে গ্যাসীয় উপাদানগুলি থাকে, নাইট্রোজেন, হিলিয়াম, তোমার কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর্গন, জেনন, ক্রিপ্টন, এগুলো যে এই গ্যাসীয় উপাদানগুলো যে থাকে, এগুলো কি থাকে? এগুলো এখানে সমান অবস্থায় থাকে। মানে এদের খুব কম বেশি না, প্রায় সমান, একই অবস্থায় থাকে। এরা একই মাত্রায় থাকে, একই অবস্থায় থাকে। তাহলে পৃথিবী থেকে 88 কিলোমিটার পর্যন্ত স্তরটিতে, যেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান একই অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় বা প্রায় সমান অবস্থায় থাকে, তাকে বলা হয় হোমোস্ফিয়ার। হোমো অর্থাৎ সম, স্ফিয়ার অঞ্চল, সমমণ্ডল বা সম অঞ্চলও বলা হয়। কারণ এখানে যে গ্যাসীয় উপাদানগুলো থাকে সেগুলো কি থাকে? সমান অবস্থায় থাকে, মানে বেশি কম আলাদা এরকম থাকে না। তারপরে তোমার হয়ে গেল যে হোমোস্ফিয়ারের উপরই অঞ্চলকে
বা 88 কিলোমিটার থেকে 10,000, 20,000, 25,000 যত পারবে লিখে দিবে, কোনো যায় আসে না। তোমার ম্যাডাম স্যার কেউ কিছু কাটতে পারবে না। যেরকম আসে কোশ্চেন যে হেড্রোস্ফিয়ার কাকে বলে, সেখানে তোমরা লিখে দেবে যে 88 কিলোমিটার পর্যন্ত, 88 কিলোমিটার থেকে 20,000, 30,000, 40,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে হেড্রোস্ফিয়ার বলা হয়। হেট্রো অর্থাৎ বিষম বা আলাদা, স্ফিয়ার অর্থাৎ অঞ্চল। হেট্রোস্ফিয়ার বলা হয় যেখানে যেখানে তোমার গ্যাস বিভিন্ন গ্যাসীয় স্তর লক্ষ্য করা যায়, যেখানে তোমার বিভিন্ন উপভাগ লক্ষ্য করা যায় বা বিভিন্ন গ্যাসীয় স্তর লক্ষ্য করা যায়, তাকে বলা হয় হেট্রোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ারের উপর থেকে 88 কিলোমিটার থেকে 88 বা এখানে লিখে দেবে 90 কিলোমিটার, 90 কিলোমিটার থেকে 10,000 বা 15,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে বলা হয় বা বিস্তৃত মণ্ডলটিকে বলা হয় হেট্রোস্ফিয়ার। হেট্রো কথার অর্থ হলো হেট্রো কথার অর্থ হলো বিষম, স্ফিয়ার কথার অর্থ হলো অঞ্চল। তাহলে এই হোমোস্ফিয়ার কি, যে পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত যেখানে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদান সর্বত্র সমান অবস্থায় থাকে, তাকে বলা হয় হোমোস্ফিয়ার। তারপরে হেট্রোস্ফিয়ার হলো যে এই লিখবে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের উপরে সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের উপরে যেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত এক থাকে না, যেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত এক থাকে না বা বিভিন্ন গ্যাসীয় স্তর লক্ষ্য করা যায়, যেটা 90 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় হেট্রোস্ফিয়ার। কারো কোনো ডাউট? আরেকবার বলছি কি, যে এই যে হোমোস্ফিয়ার, এই হোমোস্ফিয়ার, এটা হোমোস্ফিয়ার, এখান থেকে কি 88 কিলোমিটার হোমোস্ফিয়ার, এখান থেকে উপরে, মানে এখান থেকে উপরে, এই উপরে সমমণ্ডল বা হেমোস্ফিয়ারের উপরে যেখানে গ্যাসীয় উপাদান, এই যে গ্যাসীয় উপাদান, এদের কিন্তু কোনো এদের অনুপাত এক থাকে না। অনুপাত এক থাকলে স্তর হতো না। যে বিভিন্ন গ্যাসীয় অনুপাত এক থাকে না, যেটা 90 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে বলা হয় হেট্রোস্ফিয়ার। এখানে 4টি স্তর লক্ষ্য করা যায়। উপাদানের ভিত্তিতে এখানে তোমার 4টি স্তর লক্ষ্য করা যায়। এক হচ্ছে নাইট্রোজেন স্তর, 2 অক্সিজেন স্তর, নাইট্রোজেন এটাকে বলা হয় তোমার আণবিক নাইট্রোজেন স্তর বললেও হবে। তাহলে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, আরেকটা হচ্ছে তোমার হাইড্রোজেন স্তর। তাহলে নাইট্রোজেন স্তরটা কত থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 88 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এই 88 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় নাইট্রোজেন স্তর। আর 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় অক্সিজেন স্তর। আর 1100 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত, বা সেটা তুমি 3000ও বলতে পারো, 1100 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় হিলিয়াম স্তর। তারপরে যেটা লাস্ট সেটা হলো 3000 থেকে 15,000, 20,000, 3000 থেকে 20,000 বা 10,000 যাই লেখো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় হাইড্রোজেন স্তর।